এবার আমরা শুনব আমাদের প্রিয় প্রাবন্ধিক এ সময়ের অন্যতম প্রতিবাদী মুখ অধ্যাপক মিরাতুন নাহারের বক্তব্য। হ্যাঁ, আচ্ছা, দিদি তার রোকেয়া নিয়ে তার যে গবেষণা, হ্যাঁ, সেটা আমরা সকলেই জানি। তার জীবনশিল্পী রোকেয়া, সংখ্যালঘু মানবী আমি, কৃতজ্ঞতার অশ্রুবিন্দু, দেশকন্যার কলমে এবং অচেনা পথের পথিক নজরুল, এই সমস্ত বইগুলোর আমরা সকলেই পেয়েছি। আমি তার প্রবন্ধের একজন পাঠক, মাঝে মাঝে বকা খাই দিদির কাছে, ঠিক সময়ে লেখাটেখা না দিতে পারলে আর কি। হ্যাঁ, যাই হোক, দিদি আজকে এসেছেন, এটা আমাদের পরম সৌভাগ্য। আমরা এখন তার কথা শুনব। অধ্যাপক মিরাতুন নাহার। আজকের এই আয়োজন আমি যতদূর জানি কথা প্রকাশ ও দীপনের যৌথ উদ্যোগে হয়েছে আজকের আয়োজন। আর যে বইটি পত্রিকা প্রকাশিত হলো সেটি এন জুলফিকারের পরিশ্রমের ফসল। সে পরিশ্রমের সাক্ষী কিছুটা রয়েছে, আমি জানি। আমি নিজেও খুব চেষ্টা করে একটা লেখা দিতে পেরেছিলাম বলে আমার খুব সৌভাগ্য বলে মনে হচ্ছে যে দিতে পেরেছি, এত বড় একটি গ্রন্থে কিছুটা ভাগ নিতে পেরেছি গ্রন্থ রচনার ক্ষেত্রে, গ্রন্থ বা পত্রিকা। দুটি কথা কেবল বলবো। এক হচ্ছে দীপন শুধু এই সংখ্যাটা করেছে বলে নয়, এন জুলফিকার, আমি কিন্তু এন এখনও জানি না এন কি, ও এন জুলফিকার লিখে। তো এন জুলফিকার যে কটা সংখ্যাই করে দীপনের, আমার প্রত্যেকটি সংখ্যা মনে হয় অত্যন্ত পাঠযোগ্য এবং প্রয়াসসাধ্য কাজ সে করে, এটার আমি সাক্ষী। আর এটার জন্য আর বেশি বলছি না। এত বৃহদাকার, এত বেশি ওজনের বই পড়বো যে কেমন করে জানি না আমাদের মতো বয়স্ক মানুষরা, তবু সেখানেই শেষ করি, এই প্রসঙ্গ আর তুলছি না। আখতারুজ্জামান ইলিয়াস আমি যখন পড়ি তখন আমি কি হয়েছে, ও আচ্ছা, আমি ভাবছি না আমাকে বলছে বৃদ্ধ, আমাকে সকালে ভীষণ বৃদ্ধ ভাবে বুঝি 90 হয়ে গেছে। তো সেই জন্যে সবাই আমাকে ওরকম বসতে বলে, ওই জন্য ভাবলাম আমাকে বোধহয় তাই বলছেন আর কি। যাই হোক, তো আমার ইলিয়াস সম্পর্কে শুভরঞ্জন দাশগুপ্ত মশাই খুব বিস্তারিতভাবেই বলেছেন এবং নমুনাও দিয়েছেন, আর বলার দরকার নেই। তবু আমার একটা কথা মনে হয়, যেমন বুদ্ধির ঝিলিক তেমনি নির্মল হাসির খোরাক তার লেখায় আমরা পাই। একটা কেবল দৃষ্টান্ত দিয়ে আমি আমার কথা শেষ করব। একটি বইটার কথাই বেশি হচ্ছে, খোয়াব নেওয়ার কথা হচ্ছে না। আমি বলতাম কিন্তু আর বলবো না, কারণ সময় অনেক বেশি চলে গেছে বলে আমার মনে হয়। তো চিলেকোঠার সিপাই পড়তে পড়তে আমি চমকে উঠেছিলাম এবং তারপরে হা করে নিজের মনেই হেসেছিলাম। এই ক্ষমতা খুব কম লেখকের থাকে। সেই লাইনটা কেবল আপনাদের বলছি, হুবহু বলতে পারবো না, কারণ আসার আগে পড়ার আর সময় পাইনি। তবে সেটা এরকম ছিল। প্রথম দিকে চিলেকোঠার সিপাই যদি আপনারা পড়েন তাহলে দেখবেন প্রথম দিকেই আছে একটা শবদেহ সামনে শোয়ানো আছে। শবদেহটা রাজনৈতিক হিংসার বলি, ওই ধরনের দাঙ্গা ইত্যাদি ঘটেছিল, রাজনৈতিক দাঙ্গা। সেই শবদেহের সামনে অনেকে চুপচাপ বসে আছে। একজন বসে আছেন, তিনি হঠাৎ বসতে বসতে বলে উঠলেন, আল্লাহু না আল্লাহ গো, সেটা আমার ঠিক মনে পড়ছে না, আল্লাহু। তারপরে লেখকের মন্তব্য পড়ে আমি চমকে উঠেছিলাম যে কোন লেখক, কেমন লেখক, এরকম লেখক তো পাইনি। আল্লাহু শব্দটা সম্পর্কে মন্তব্য করছেন, উচ্চারিত শব্দটা যেন উদ্দিষ্ট ব্যক্তিটি হাতের বিড়িটা কানে গুজে এখনই ছুটতে ছুটতে এসে হাজির হবে। ভাবা যায়? নাস্তিকতা অনেক রকমের আমি দেখেছি, কিন্তু এই নাস্তিকতা আমি দেখিনি। এত হাসিয়ে দিতে পারে, আবার এত চমকে দিতে পারে। আমি ভেতর থেকে চমকে উঠেছিলাম পড়েছিলাম যখন। তারপরে পড়তে ওই বইটা বিশেষ করে পড়তে তো বিভিন্ন জায়গায় চমকে উঠেছি যে এ কি সাংঘাতিক জিনিয়াস বাংলা সাহিত্যে এসেছিলেন।
এমন এমন দু একটা কথাও আছে যে এই ধরনের কথা, ওসমান হচ্ছে চিলেকোটা সেফ, আনোয়ার হচ্ছে চিলেকোটা সেফাই, নাকি ওসমান, ভুল বলছি বোধ হয়, হ্যাঁ দুজনেই চিলেকোটা সেফাই। তো সেখানে একটা লাইন এরকম একটা মাত্র, আরেকটি মাত্র লাইন আমি বলবো, বলা হচ্ছে যে চাষি এবং দিনমজুরদের রাজনৈতিক জ্ঞান নেই বলে মানুষ চিনতে পারে না। কথা আমার এত ভালো লেগেছে, এখন এই সময় বসে, আমাদের এই বঙ্গে বসে আমার মনে হয়েছিল যে সত্যি সত্যি এই মানুষগুলোকে কীভাবে রাজনৈতিক দুরভিসন্ধি নিয়ে যারা চলে, রাজনীতিকে ভালোবেসে নয়, তারা কিভাবে এদেরকে ব্যবহার করে, সেটা এত সত্য কথা উনি বললেন। এই জন্যে সমাজ আর রাজনীতি বোধ না থাকলে শিল্প চর্চা করা যায় না তিনি বিশ্বাস করতেন। এবং তিনি বিশ্বাস করতেন যে কিছু না করে ভালো মানুষ হওয়ার থেকে কিছু করে অপরাধী হওয়াও ভালো। এটা এত চমৎকার চমৎকার লাইন, চমকে চমকে দেওয়া লাইন। আমি আরেকটি কথা বলে শেষ করব। দীপনের উদ্যোগে এন জুলফিকার, আজকে বরেন্দুকে দেখলাম সে পাশে পাশে আছে, পশ্চাতে ছিল। বরেন্দু খুব কর্মী মানুষ, অধ্যাপক মানুষ, খুব ব্যস্ত। সে যে জুলফিকারকে এত সহায়তা করেছে আমার খুব ভালো লেগেছে, সেটা আমি আগে জানতে পারিনি, আজকে জেনেছি। আমার যে সত্যটাকে অত্যন্ত অন্তর দিয়ে আমি অনুভব করেছি যে রাজনৈতিক কারণে দেশ বাংলা ভাগ হয়েছে, কিন্তু আখতারুজ্জামান ইলিয়াস স্রষ্টা, সাহিত্য স্রষ্টা, বোধ স্রষ্টা, আর এখনকার দীপনের সাথে যুক্ত এন জুলফিকার, বরেন্দু, এরা এই ভাগ হয়ে যাওয়াটাকে মুছে ফেলে দিতে চাইছে। আজকে বলুন তো, আমরা এখানে যারা বসে আছি, আমরা সবাইকে ভাগের কথাটা মনে করছি? আমরা কি মেলাতে পারিনি? সেতু বন্ধন এরা করে দিয়েছেন। আখতারুজ্জামান ইলিয়াস বগুড়ার মানুষ, তো বগুড়াকে আমরা বলবো ওই বাংলার মানুষ? তিনি বাঙালি, আমরা সকলে বাঙালি, এবং আমাদের মধ্যে ভাগ করা অত যে সোজা নয় সেটা বোধহয় প্রমাণ করে দিয়ে গেছেন ইলিয়াস। এবং এখনকার সময়ে এন জুলফিকার, বরেন্দু মণ্ডলরা, এদেরকে আমার আশীর্বাদ রইল, আপনাদের জন্য শুভেচ্ছা। আমার কথা শেষ করছি। দিদিকে আমাদের দীপনের পক্ষ থেকে শ্রদ্ধা জানাই। তিনি তার চমৎকার তার দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করলেন। দিদির একটা এই লেখার মধ্যে সেটা আছে, কিন্তু তার বক্তব্যের মধ্যে, হ্যাঁ সবাইকে একটুখানি চা দিয়ে দিন, তার বক্তব্যের মধ্যে দিয়ে বিষয়টা আরও অনেকটা স্পষ্ট হয়ে উঠল। আমাদের মধ্যে আজকে উপস্থিত আছেন আখতারুজ্জামান ইলিয়াস পরিবারের অন্যতম সদস্য পারভিন ইলিয়াস। তো ডক্টর পারভিন ইলিয়াস আমাদের সামনে তার স্মৃতিচারণা করবেন এবং তিনি কিভাবে ইলিয়াসকে পেয়েছেন পারিবারিক বৃত্তে এবং পাঠক হিসেবে কিভাবে ইলিয়াসকে দেখেছেন তার স্মৃতিচারণা করবেন। এখন আপনাদের সামনে বলছেন ডক্টর পারভিন ইলিয়াস। সবাইকে শুভেচ্ছা। আচ্ছা, সবাইকে শুভেচ্ছা। যেটা দিদি বললেন যে আমরা আজকে সবাই এক হয়ে এখানে আখতারুজ্জামান ইলিয়াসের সম্পর্কে কথা বলছি, এটা কিন্তু একটা আরও সামনে একটা খুবই মানে কি বলবো, একটা খুব আশাব্যঞ্জক একটা ঘটনা যে আমরা সবাই দুই বাংলা মিলে এখানে বসে আছি। আমার স্থান কিন্তু ঠিক এই স্টেজে না, এর জন্য জুলফিকারকে আমি বলেছি যে আমাকে কেন, এখানে সব গুণীজন আছেন, বড় বড় লেখক আছেন, আমি কিছুই না। তো যাই হোক, এখন যখন দাঁড় করিয়ে দেয় মানুষকে তখন তো কিছু একটা বলতে হয়। তো আমার আখতারুজ্জামান ইলিয়াস আমার ভাসুর, বিয়ের পর আমার
মানে পরিচয় ওনার সাথে। ওনার কাছ থেকে আমি অনেক কিছু জেনেছি এবং একটা ঘটনা বলবো আপনাদের। সবাই ওনার পুরান ঢাকা প্রীতি সম্পর্কে কথা বলেছে, যে পুরান ঢাকা উনি এত ভালোবাসতেন, ওখানকার কালচারে উনি মিশে গিয়েছিলেন। যে কুট্টি কালচার যেটা পুরান ঢাকার, সেটা যেহেতু এটা মোগল আমলে একটা ছিল, রাজধানী ছিল, ওখানে কিন্তু নানান দিক থেকে লোক এসে জড়ো হয়েছে, একটা পাঁচমিশালি একটা কালচার হয়ে গেছে, যেটাকে কুট্টি কালচার বলে। কুট্টি কালচারের একটা প্রধান বৈশিষ্ট্য হলো ওদের সেন্স অফ হিউমার বা হাস্যরস যেটা, এবং ওই জিনিসটা মনে হয় উনি সবচেয়ে বেশি ওখান থেকে নিয়েছেন। ওই কালচারের মধ্যে তো উনি ছিলেনই সবসময়, কিন্তু এই জিনিসটাই সবচেয়ে বেশি আসছে ওনার লেখার মধ্যে। ওনার সাথে যে একবার দেখা করেছে সে এটা মানে 2 মিনিটের মধ্যেই উপলব্ধি করবে যে ওনার সেন্স অফ হিউমারটা কত মানে শার্প আর কি। তো বিয়ের পর ওই পুরান ঢাকার প্রীতি আমাকে নিয়ে উনি দেখাতে চেয়েছিলেন, আমাকে নিয়ে গেলেন পুরান ঢাকায়। সেই হেঁটে হেঁটে একদম সদরঘাট পর্যন্ত আমরা গেলাম। আমি কিন্তু ঢাকায় নতুন তখন, আমার জন্ম হয়েছে চিটাগংয়ে, আমি ওখানেই বড় হয়েছি, বিয়ের পর ঢাকায় এসেছি। তো আমি তো আসলে এগুলি দেখিনি আগে। উনি সদরঘাটে গিয়ে সব দেখালেন, পুরা ঘাট ঘুরায়, এখান থেকে বরিশালের লঞ্চ যায়, এখানে এটা হয় সেটা হয়। আমার জন্য খুবই মানে নতুন একটা অভিজ্ঞতা। তারপর হাঁটতে হাঁটতে জগন্নাথ কলেজ, তারপর হাঁটতে হাঁটতে একটা রাস্তার পাশে চায়ের দোকান। তো শোনো, এই চাটা খাও, এখানে যদি কেউ একবার চা খায় সে কিন্তু ফিরে ফিরে আসে এখানে চা খেতে। কেন জানো? তো বলছি না, আমি তো জানি না। ওরা না চায়ের মধ্যে একটু আফিম মিশিয়ে দেয়, সেই জন্য যে একবার খায় ওর এমন নেশা হয় যে সে বারে বারে ওখান থেকেই খায়। তো তুমিও খাও, দেখো এই চাটা কিন্তু দারুণ। আচ্ছা, তো এইরকম আর কি। এই কথাগুলি এত মনে পড়ে যে উনি থাকলে আমাদের মানে পুরা ফ্যামিলির একটা আলাদা ইয়ে হতো, কারণ উনি একজন সমস্ত ফ্যামিলির, সে কাছের হোক, দূর সম্পর্কের আত্মীয় হোক, বন্ধু বান্ধব, সবার খোঁজ কিন্তু উনি রাখতেন। উনি যে কতখানি ব্যস্ত, মানে ওনার যে শিক্ষকতা করতেন, লেখালেখি আছে সারাক্ষণ, রাত জেগে জেগে ওনাকে দেখেছি আমি টাইপরাইটারে উনি টাইপ করছেন, একটা আগেকার টাইপরাইটার আর কি, তখন তো আর ইয়ে ছিল না, ল্যাপটপ। একটা শব্দ ভুল হয়ে গেছে, ওই পাতাটা ফেলে দিলেন, আবার নতুন করে করলেন। এইভাবে কিন্তু রাত 2টা 3টা পর্যন্ত উনি লিখছেন। তারপর সারাদিন তো ব্যস্ততা আছে, কিন্তু তার মধ্যে প্রত্যেকের খবর নিতেন। যদি অসুস্থ হয় উনি সবার আগে গেছেন, হয়তো ডাক্তার কাছে নিয়ে গেছেন, কারো কোনো মানে সাহায্য প্রয়োজন উনি সবার আগে দৌড়িয়ে গেছেন। তো এই যে সবাইকে ধারণ করে একটা নিজের মধ্যে এবং সবাইকে নিজেকে বিলিয়ে দেওয়া সবার জন্য, এটা ওনার চরিত্রের মধ্যেই ছিল। এবং ওনার যে 2টা উপন্যাস যখন পড়ি, বিশেষ করে খোয়াবনামা, উনি যে শত শত বছরকে নিয়ে এসছেন, ওই একটা প্রথম এক প্যারাগ্রাফের মধ্যেই উনি কয়েকশো বছর নিয়ে এসছেন। এই জিনিসটা এরকমই একজন করতে পারে, যে সব কিছু এত সহজে নিজের মধ্যে ধারণ করতে পারে এবং সেটা অন্যদেরকেও দিয়ে দিতে পারে। তার লেখার মধ্যে আমরা ওটা পাচ্ছি আর কি। তো বেশি কিছু আমার বলার নেই। একটা জিনিস বলতে চাচ্ছিলাম, ওনার 2টা গল্প আমি নিজে অনুবাদ করেছি, কান্না আর তারা বিবির মরদ পোলা। তারা বিবির মরদ পোলা কিন্তু ওই পুরানো ঢাকায়
মানে অবস্থিত, এবং ওটা পড়লে এত মজা লাগে বলার না। তো এই ইলিয়াস সংখ্যার মধ্যে জানি না আমি যে অনুবাদের কিছু আছে কি না, সেটা একটা মানে থাক নাই না। আচ্ছা, ওনার অনুবাদ হওয়া তো খুবই খুবই দরকার, খুবই দরকার। তো করেছে, ওনার কিছু গল্প হয়েছে, একদম যে হয়নি তা না। আর খোয়াবনামাও হয়েছে। খোয়াবনামা ইনফ্যাক্ট পশ্চিমবঙ্গেরই একজন করেছেন, অরুণব সিনহা। তো সেটা তো পাওয়াই যায় এখানে। কিন্তু ওনার একটা যদি কালেক্টেড ইয়ে হতো, মানে ওনার সব গল্পের, সেটা একটা দারুণ জিনিস হতো যদি কখনো কেউ করে আর কি। অনুবাদের একটা সংকলন, যেটা মানে যারা বাংলা পড়তে পারে ওরা তো পড়তেই পারবে, কিন্তু আরও তো আজকালকার অনেক ছেলেমেয়েরা হয়তো অত বাংলা যারা পড়ে না, ওদের জন্য একটা ইংরেজিতে যদি করা যেত তাহলে খুব ভালো হতো। যদিও ওনার মানে কি বলবো, যে রস, সেই রসটা কিন্তু অনুবাদে আনা খুবই খুবই কঠিন। তবুও ওরা হয়তো কিছুটা স্বাদ ঘোলে মেটাবে আর কি, ওই স্বাদটা আসলটা তো পাবে না। ঠিক, আপনার সবাইকে খুব ধন্যবাদ। মানে আমার কথা নাই, তারপরও কথা শোনার জন্য। আর জুলফিকার কেন আমাকে এখানে দাঁড় করিয়েছেন জানি না। থ্যাংক ইউ। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই ডক্টর পারভিন ইলিয়াসকে। আচ্ছা, না উনি জুলফিকার আমাকে বলেছিলেন। হ্যাঁ, তো সরি, পারভিন ইলিয়াসকে আমাদের সকলের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। ব্যক্তি ইলিয়াস সম্পর্কে বেশ কয়েকটি দিক তিনি আমাদের ধরিয়ে দিলেন। ইলিয়াসের সহধর্মিণী সুরাইয়া ইলিয়াস, তিনি এই মুহূর্তে কলকাতায় আছেন, কিন্তু তিনি আসতে পারেননি। তিনি আসতে পারলে আরও ভালো হতো। পার্থও যদি আসতে পারতেন সেটা আমাদের কাছে খুব গর্বের হতো। অর্থাৎ আন্দালিব ইলিয়াস, তিনিও এই মুহূর্তে কলকাতায় আছেন। যাই হোক, তাদের পারিবারিক বৃত্তের দুজন মানুষকে আমরা পেয়েছি। তাদের কাছ থেকে আমরা তাদের পারিবারিক পরিবেশে ইলিয়াস কেমন ছিলেন এবং তার সাহিত্য সম্পর্কেও কিছু কথা নিশ্চয়ই শুনলাম। তাদেরকে আমাদের সকলের পক্ষ থেকে আরেকবার কৃতজ্ঞতা জানাচ্ছি।